সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। গতদিন আমি খাদ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা করছি। আজকে সে খাদ্য নিরাপত্তার একটি অংশ, খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক সহ আলোচনা করব। খাদ্য নিরাপত্তা বিভিন্ন নির্দেশকের সাথে সম্পর্কিত। এটি একটি বা নির্দিষ্ট কোনো দিকের সাথে না, বিভিন্ন মিথস্ক্রিয়ায় এই খাদ্য নিরাপত্তা জড়িত রয়েছে। তাই খাদ্য নিরাপত্তার তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, যাতে ইংরেজিতে বলে ফুড অ্যাভেলেবিলিটি। API ফুড অ্যাভেলেবিলিটি। দু নম্বর হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা। যাকে ইংরেজিতে বলে ফুড অ্যাক্সেস। আর 3 নম্বরটা হচ্ছে খাদ্যের ব্যবহার। যাকে ইংরেজিতে বলে ফুড ইউজ। এই তিনটি খাদ্যের উপর খাদ্য নিরাপত্তার দিক সমূহ রয়েছে। এই তিনটে দিক হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, ফুড অ্যাভেলেবিলিটি, খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস, আর খাদ্যের ব্যবহার, ফুড ইউজ। এই তিনটে খাদ্য কিন্তু প্রত্যেকটাই আবার কিন্তু ঝুঁকি আছে। এই খাদ্যের প্রাপ্যতায়ও ঝুঁকি আছে, খাদ্যের ক্রয়যোগ্যতাও ঝুঁকি আছে, খাদ্যের ব্যবহারও ঝুঁকি আছে। খাদ্যের প্রাপ্যতা ঝুঁকি থেকে অর্থাৎ পেতে গেলে সহজে কিন্তু পাওয়া যাবে না, এখানে রিস্ক নিতে হবে। এই রিস্ক না নিতে পারলে সব খাদ্য কিন্তু সব ভালো হয় না। সুতরাং খাদ্যের প্রাপ্যতার ভিতরে ঝুঁকি আছে। আবার খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্য কিনলাম, খাদ্যটা আবার দেখে শুনে কিনতে হবে, সেটা কেমন হলো, এর ভিতরেও কিন্তু ঝুঁকি আছে। আবার খাদ্যের ব্যবহারের পরও সব খাদ্য কিন্তু আমাদের সবার জন্য প্রযোজ্য নয়। এক এক খাদ্য এক একজনকে প্রযোজ্য। তাহলে এই খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্যের ব্যবহার, এই তিনটির ভিতরে আবার ঝুঁকি কিন্তু লুকায়িত আছে। আমরা খাদ্য প্রাপ্যতা, এই খাদ্যের প্রাপ্যতার বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করবো আজকে। এখন খাদ্য প্রাপ্যতার বিভিন্ন দিকগুলো আলোচনা করি। দেখো, খাদ্য দেওয়ার প্রাপ্যতার দিক হচ্ছে ফসল উৎপাদনের জন্য পানি ব্যবস্থাপনা এবং কাঠামো উন্নয়ন। ফসল করতে গেলে কি হবে? পানি থাকতে হবে, পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে। পানি যদি না থাকে, আগে কিন্তু প্রাকৃতিক দিকে দিকে আমরা প্রকৃতির উপরে ভরসা করেছিলাম, যার জন্য আমাদের ফসল কিন্তু কম হতো। আমরা বছরে একবার থেকে দুবার ফসল পেতাম, কোনো জমিতে একবারও পেতাম, 3 বার খুব কম হতো। কিন্তু দেখো, ইদানিং আমরা পানির ব্যবস্থা করার ফলে সহজেই পানি ব্যবস্থা করার ফলে ফসল কিন্তু বছরে কোনো জমিতে 2 থেকে 3 বার ও হচ্ছে। এবং যেখানে আগে বিঘে প্রতি 5 মণ 6 মণ হতো, সেখানে কিন্তু 30 মণ 40 মণ, এমন তার থেকে অনেক জায়গায় আরও বেশি হচ্ছে। তাহলে পানির ব্যবস্থা থাকতে এবং কাঠামো উন্নয়ন, সে জমিটায় যে ফসল দরকার, যে জমিতে যে ফসল দরকার সেটার ব্যবস্থা আগে দেখতে হবে। দেখা যাচ্ছে আমি যদি বেলের বাড়িতে ইরি ধান করতে যাই, তাহলে কিন্তু সেই ইরি ধান ভালো হওয়ার কথা না। সুতরাং আমাদের এই কাঠামোগত উন্নয়নের বিষয়টা আমাদের দেখতে হবে। বেলবাড়িতে আমাদের কি হয়? তরমুজ, বাঙি, বিভিন্ন ইয়েগুলো যা হওয়া উচিত তাই করতে হবে। সেই জন্য তার জমির উর্বরতার দিকে, জমির মাটির দিকে লক্ষ্য রেখে জমি কিন্তু ফসল উৎপাদন করতে হবে খাদ্যের প্রাপ্যতায়। তার মাটির উর্বরতার ব্যবস্থা নিশ্চিত করা। এই যে
আমাদের আরেকটি কারণ হচ্ছে খাদ্যের প্রাপ্যতার মাটির উর্বরতা থাকতে হবে। মাটির উর্বরতা নেই, সে মাটিতে আমরা পরিশ্রম করলাম, সেই পরিশ্রম নিষ্ফল, অর্থাৎ হলো ফসল হলো জোর করে হলো, কিন্তু যে কাঙ্ক্ষিত যে ফসল হওয়া উচিত সেটা হলো না, তাহলে কি হবে? কৃষকরা মার খাবে। সুতরাং মাটি উর্বরতা নিশ্চিত করতে হবে, পুষ্টি সহায়তা কার্যক্রমের সহায়তা দান করা, অর্থাৎ মাটির জন্য প্রয়োজন হলে যে পুষ্টি, অর্থাৎ যে সার, গোবর সার, রাসায়নিক সার, কম্পোস্ট সার, যে সার প্রয়োজন সেগুলো আমাকে দিতে হবে। তাহলে মাটির উর্বরতা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপরে কি পুষ্টি সহায়তা কার্যক্রমের সহায়তা করতে হবে। খাদ্য পণ্যের উন্নয়নে গবেষণা করতে হবে। সরকারকে এমনকি আমাদেরকে কৃষকদেরকে যেভাবে যে সহজ হয়, খাদ্য পণ্যের উন্নয়নের মান উন্নয়নের জন্য আমাদেরকে গবেষণা করতে হবে। সরকার যদি অবশ্য আমাদের এখন ইদানিং সরকার এই খাদ্য পণ্য উন্নয়নের দিকে, গবেষণার দিকে, বর্তমান সরকার উন্নয়নের দিকে নজর দিচ্ছে, একটা ভালো দিক। আমরা আরও যদি গবেষণা করি তাহলে খাদ্যের মানটা আরও বেশি হবে। খাদ্য অল্প জমিতে বেশি ফসল ফলাতে পারবে, অল্প জমিতে হলো অধিক সংখ্যক বা ফসল ফলাতে পারবে এবং জমি, সেজন্য আমাদেরকে খাদ্য পণ্যের উন্নয়নে গবেষণা করতে হবে। আরেকটি পয়েন্ট হচ্ছে রাস্তাঘাট সংস্কার করা। আসলে একটা দেশ এর উন্নয়নের আরেকটি পূর্ব শর্ত তো রাস্তার সংস্কার করা। রাস্তা অর্থাৎ যোগাযোগ, কমিউনিকেশন যদি ভালো না হয় তাহলে সে দেশে সহজে উন্নয়ন সম্ভব নয়। কারণ এক এক জায়গায় যদি রাস্তার সামনে, আজকে আমাদের এখানে ফসলের এক দাম, শহরের ফসলের আরেক দাম, গ্রাম অঞ্চলের আরেক দাম, উপজেলা ভিত্তিক আরেক দাম, জেলা ভিত্তিক এক দাম, বিভাগীয় পর্যায়ে ফসলের দাম। কারণ কি? রাস্তাঘাটের উন্নয়ন নেই বলে। কিন্তু রাস্তাঘাট যদি উন্নয়ন হয় তাহলে কিন্তু এই দামটা পার্থক্য খুব বেশি হবে না। পার্থক্য না হওয়ার কারণ কি? যোগাযোগ ব্যবস্থা না, আমরা জানতে পারবো। আমরা এখন বর্তমান মোবাইল নেটওয়ার্ক যুগ, যেখানে অমুক জায়গায় ফসলের দাম বেশি, অমুক জায়গায় দাম কম, তাহলে যেখানে কম সেখানে আমরা যাবো, যেখানে ফসল বেশি সেখানে আমরা নিয়ে যাবো ফসল বিক্রি করতে, কৃষকরা বেচবে। আবার যেখানে কম আমাদের কেনার দরকার সেখান থেকে আমরা কিনতে পারবো। এই যে এর জন্য তাহলে আমাদের কি প্রয়োজন? রাস্তাঘাট উন্নয়ন, এটা আমাদের সংস্কার করা প্রয়োজন। বাজার বিষয়ে যে কোনো তথ্য, এই যে বর্তমান যুগে আমাদেরকে এই বাজার সম্পর্কে তথ্য জানতে হবে। এটা কিন্তু শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না, কৃষকদেরকেও রাখতে হবে। সরকার তো সর্বোচ্চ সহযোগিতা করছে বিভিন্ন টিভির মাধ্যমে, প্রচার, অন্যান্য প্রচার মাধ্যমে, বিভিন্ন এতে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে। অর্থাৎ আমি বলবো কি, বিভাগ রাজধানী থেকে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড এবং গ্রাম পর্যায়েও যে তথ্য সরকার সরবরাহ করছে। এই তথ্যগুলো আমাদের জানতে হবে, কোন বিষয় কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। কৃষক পর্যায়ে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা, কৃষকদেরকে অনেক সময় যায় যে ফসল হলো কিন্তু সেই ফসলগুলোকে রাখতে পারলো না, রাখার সমস্যা। এই জন্য কৃষককে তাকে যদি তথ্য জানে তাহলে কিন্তু সেই খাদ্য পদার্থগুলো একটা কারখানা স্থাপন, সরকারকে ওই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং যে এলাকায় যেগুলো আছে সেই খাদ্যগুলো সেখানে গুদামজাতকরণ বা প্রক্রিয়াকরণ করলে তাহলে কিন্তু ফসলটা নষ্ট হবে না এবং সেই ফসলটা তারা ন্যায্য দাম পাবে এবং সহজেই তারা কেনা বেচা করতে পারবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দরিদ্র কৃষক ও নারীদের কর্মসংস্থান ব্যবস্থা করা। অনেক কৃষক আছে তারা খেতে পায় না, তারা ফসল করবে কি, নিজেই খেতে পারে না, তাদের ফসল ফলানো অসম্ভব। এবং অনেক নারী আছে তারা কাজ করতে ইচ্ছুক কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, বিভিন্ন সময় বিভিন্নভাবে, সামাজিকভাবে হোক আর পারিবারিকভাবে হোক বাধা দেওয়া হয়। এইটা থেকে দূর করতে হবে। নারীদেরকে সামাজিকভাবে যাতে হেয় প্রতিপন্ন না করে এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন না করে সে থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই জায়গাটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু সম্ভব। এবং দরিদ্র কৃষকদেরকে সরকারকে সহযোগিতা করতে এবং এমনকি সামাজিকভাবে বিভিন্ন গ্রামের বিত্তশালী ব্যক্তিরাও যদি তারা সাহায্য করে, বড় বড় আশেপাশের বিত্তশালী ব্যক্তিরা যদি সাহায্য করে তাহলে এগিয়ে আসে, তাহলে দরিদ্র কৃষকের কিছু আর্থিক সাহায্য দিলেও তারা কিন্তু ফসল ফলাতে পারবে। কারণ তাদের ইচ্ছা আছে, জানে, কিন্তু সে ফসল ফলাতে পারছে না, কারণ কি? অর্থ নাই। তাহলে কি আমাদেরকে এই সেই জন্য
কৃষক পর্যায়ে ক্ষুদ্র দরিদ্র কৃষক এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে ভালো হবে। কারণ কি, একজন ব্যক্তি আয় করবে আর দুইজন ব্যক্তি আয় করবে। একজন কৃষক শুধু সে একলা আয় করবে এবং তার স্ত্রীও যদি তার সাথে কাজ করে, 2 হাত আর 4 হাতের কাজটা এক না, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। তাহলে কি, আমাদের পুরুষদের পাশাপাশি নারীদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন সম্ভব খাদ্য প্রাপ্যতা। কৃষি ও কৃষি সম্পর্কিত কার্যক্রমে ঋণের ব্যবস্থা করা। এই সরকারকে কৃষি ব্যবস্থাপনা, যেমন হচ্ছে গরু, হালের গরু, নাঙল বা ট্রাক্টর, পানি সেচের ব্যবস্থা করা, বীজ, ফসল, সার, এগুলো জন্য সরকার প্রয়োজন বোধে ঋণের ব্যবস্থা করবে, যাতে ঋণ দিলে তাহলে সহজে কিন্তু তারা সেই ফসলগুলো ঘরে আনতে পারবে এবং ফসলটা ভালোভাবে ফলাতে পারবে। এই যদি হয় তাহলে আমাদের খাদ্যের প্রাপ্যতা সম্বন্ধে এবং মূল্য সংযোজন, প্রত্যেকটা ফসলের উপরে আমাদের সরকারকে আবার একটু ভ্যাট বসাচ্ছে। ভ্যাট একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা বলে বাংলায় বলে মূল্য সংযোজন কর, এটাও থেকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদেরকে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হবে। আমরা আছে খাদ্যের প্রাপ্যতাটা আমরা আরেকটু বলি। খাদ্য প্রাপ্যতাটা কি বন্ধুরা, আমি একটু ভুলে গেছি। খাদ্য প্রাপ্যতার সংজ্ঞাটা দিই একটু, তাহলে ভালো হবে। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে খাদ্যের ক্রয়যোগ্যতাকে খাদ্যের প্রাপ্যতা বলে। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে অত্যাবশ্যক খাদ্যের ক্রয়যোগ্যতাকে খাদ্যের প্রাপ্যতা বলে। এবং হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা। এবার আমরা আসবো, খাদ্য প্রাপ্যতা হয়ে গেল, খাদ্য ক্রয়যোগ্যতা। খাদ্যের ক্রয়যোগ্যতা কি? খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতার পূর্ব শর্ত হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। আর প্রাপ্যতা নিশ্চিত হলেই খাদ্যের ক্রয়যোগ্যতা সম্ভব। আর খাদ্যের ক্রয়যোগ্যতা কি? একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য হলো ক্রয়যোগ্যতাকে খাদ্যের ক্রয়যোগ্যতা বলে। তাহলে কি, একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়যোগ্যতাকে খাদ্যের ক্রয়যোগ্যতা বলে। খাদ্যের ক্রয়যোগ্যতা, যদি জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন হয় তাহলে খাদ্যের ক্রয়যোগ্যতা বাড়ে। অর্থাৎ আমি বলতে পারি, যদি খাদ্যের ব্যক্তির আয় হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতার একটা নিয়ামক শক্তি। যদি আয় বাড়ে তাহলে খাদ্য বাড়বে, ক্রয় বাড়তে পারবে, খাদ্য বেশি খরচ করতে পারবে। যদি পক্ষান্তরে আয় যদি কমে যায় তাহলে খাদ্য ক্রয় করতে পারবে না। এভাবে কৃষি, অকৃষি সব ক্ষেত্রে খাদ্যের ক্রয়যোগ্যতা রয়েছে। তাহলে খাদ্যের ক্রয়যোগ্যতার আবার কিছু পয়েন্ট রয়েছে, আমরা এবার একটু দেখি খাদ্যের ক্রয়যোগ্যতার বিভিন্ন দিকগুলো একটু আলোচনা করি। খাদ্যের ক্রয়যোগ্যতার প্রথম শর্ত আছে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা। দরিদ্র দরিদ্র যারা আমাদের দেশের বেশিরভাগ লোকই দরিদ্র, তারা হ্যান্ডস টু মাউথ, দে লিভ ফ্রম হ্যান্ডস টু মাউথ, অর্থাৎ তারা হাত দিন আনে দিন খায়। তারা কোনো রকমের জীবন চলতে পারে। তারা জীবন চলাই যেখানে কঠিন, সেখানে তারা কি করে কৃষিকাজ করবে, বা তারা কি করবে ফসল উৎপাদন করবে, তারা কি করে খাদ্যের ক্রয়যোগ্যতা নির্বাহ করবে। তাদেরকে সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রয়োজন দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা।
এই যদি আমরা যদি দরিদ্র জনগণের ভিতরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু আমাদের খাদ্যের ক্রয়যোগ্যতা সম্ভব। তারপর হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। দ্রব্যমূল্য আমরা যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দরিদ্র জনগোষ্ঠীকে জন্য উপকার হয়। কারণ কৃষকরা যখন, আমাদের দেশে অনেক সময় দেখা যায় কৃষক যখন ফসল ফলায় বা উৎপাদন করে, তখন ওগুলো বেচতে গেলে দাম কম পায়, কিন্তু কৃষকরা যা কিনতে যায় তখন দাম বেশি হয়। এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য কৃষকরা যখন ফসল উৎপাদন করবে, সরকারকে এদিকে বেশি প্রথমে গুরুত্ব দিতে হবে বা নজর দিতে হবে যে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল পর্যায়ে রাখে। যখন কৃষক যখন ফসলটা ফলাবে এবং ওই ফসলটা বেচতে যাবে, তখন যেন তারা ন্যায্য মূল্য পায়। পাশাপাশি যখন ওই ফসলটা যখন তারা কিনতে যাবে বা কিনবে, তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনবে, এগুলো যেন তাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেদিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে। এটা যদি সম্ভব হয় তাহলে সম্ভব হবে। তারপর হচ্ছে কি, খাদ্যদ্রব্য জনগোষ্ঠীর খাদ্যদ্রব্য যেন দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাহলে কি দরিদ্র জনগোষ্ঠীটা। তারপর সেই জন্য কি বলছে, ভর্তুকির ব্যবস্থা করা, সাবসিডারি। সরকার প্রয়োজন হলে ভর্তুকির ব্যবস্থা করবে, বীজ, সার, কীটনাশক এগুলোর প্রতি তাদের ভর্তুকি ব্যবস্থা। তারপর কি হচ্ছে কি, খাদ্য প্রাপ্যতা সহজীকরণ করা। খাদ্য যেন তারা নাগালের ভিতরে পায়, অর্থাৎ খুব সহজেই তারা পেতে পারে, সেদিকটা নিশ্চিত করতে হবে। যদি খাদ্য নিশ্চিত না করতে পারে, তাহলে কৃষকরা কিন্তু বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, আর দেশ না বাঁচলে আমাদের অর্থনীতি চলবে না। তাহলে কি, আমাদের খাদ্য প্রাপ্যতা আমাদেরকে নাগালের ভিতরে রাখতে হবে। কৃষক যেন সহজে সব জিনিস তার ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেটা করতে হবে। তাহলে এইগুলো যদি আমাদের সম্ভব হয়, তাহলে আমাদের ক্ষেত্রে খাদ্যের ক্রয়যোগ্যতা সম্ভব। তারপর হচ্ছে কি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা। কৃষকদের জন্য আমাদের সমাজে বিত্তশালীরা এগিয়ে আসতে হবে, তারা সাথে সমাজ নিরাপত্তা বেষ্টনী যদি গড়ে তোলে, অর্থাৎ সমাজ যদি এগিয়ে আসে, তাহলে আমাদের কি কৃষকরা বাঁচবে, আর কৃষকরা বাঁচলেই খাদ্য আমাদের উৎপাদন সম্ভব। এইগুলো যদি আমাদের সম্ভব হয়, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা ক্রয়যোগ্যতা আমাদের সহজ হবে। এবার আমরা আস্তে আস্তে খাদ্যের ব্যবহার। খাদ্যের ব্যবহারগুলো কি, খাদ্যের ব্যবহারগুলো আমাদের কি হয়েছে,
খাদ্যগুলো সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য পেতে হবে। কৃষকরা যেন সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য পেতে পারে সেই বিষয়ে নিশ্চিত করতে হবে। যদি খাদ্য সঠিকভাবে পায় তাহলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। তাহলে আমরা কৃষকরা কনভার্ট হবে, স্বাবলম্বী হবে, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। এই স্বাস্থ্য যদি ভালো থাকে, হেলথ ইজ ওয়েলথ, তাহলে আমাদেরকে খাদ্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য নেওয়া। খাদ্যের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করুন। কৃষকরা যেন খাদ্য কিনতে পারে, অর্থাৎ কৃষকদের নাগালের ভিতরে থাকে খাদ্য, সেই বিষয়ে আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য কম মূল্যে ভালো খাবার ব্যবস্থা করতে পারতো, অর্থাৎ যদি মূল্য কম থাকে অথচ খাবারের মানটা ভালো থাকে, তাহলে আমাদেরকে স্বাস্থ্য ভালো হবে এবং খাদ্যের ব্যবহারটাকে নিশ্চিত হবে। তারপর কি হচ্ছে, সরকারকে খাদ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ভর্তুকির ব্যবস্থা করতে হবে। এই যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু আমাদেরকে খাদ্য আমাদের সহজেই কৃষকরা পাবে, কৃষকরা পেলে আমরা পেতে পারবো এবং আমরা বাঁচবো। অর্থাৎ কৃষক বাঁচুক, দেশ বাঁচবে। কৃষক বাঁচলে আমরা বাঁচবো, কৃষক বাঁচলে অর্থনীতি চাঙ্গা হবে, কৃষক বাঁচলে অর্থনৈতিক মুক্তি আসবে। এইসবগুলো যদি সম্পন্ন হয় তাহলে আমরা কিন্তু খাদ্যের ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা আমাদেরকে অনেকটা দেবে। সুতরাং বন্ধুরা, আজ আর আমি ক্লাস বেশি নিব না, আজকে এই পর্যন্ত। তোমরা এই খাদ্য প্রাপ্যতা, খাদ্য ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার, এই তিনটে দিকে সরকারের কি কি করণীয় পদক্ষেপগুলো, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে দেখে আসবে। এবং যদি না পারো, এই কোভিড-19 কেটে গেলে ক্লাসে পরবর্তী আমি আরও একটু ভালো তোমাদের বোঝাই দেব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।